রেগুলেটরি অ্যাফেয়ার্স আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে। এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি। রেগুলেটরি অ্যাফেয়ার্স এর কি কি কাজ: লাইসেন্সিং, রেজিস্ট্রেশন, প্রাইসিং, ইন্সপেকশন, কমপ্লায়েন্স, অর্থাৎ যে কোনো আর অ্যাক্টিভিটিস।
So, LGD is the organization entrusted with the responsibility of ensuring the quality, efficacy, and safety of pharmaceutical products through the implementation of relevant legislation. The legislationটা হচ্ছে আইন ল আর তোমার অধ্যাদেশ। তো লেজিসলেশনগুলো মাধ্যমে হচ্ছে ওরা ফাংশন করবে এবং তাদের কাজ মেইন ফাংশন হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বাংলাদেশে যেগুলো ইম্পোর্ট করা হবে অথবা এখানে যে যেটা প্রোডাকশন করা হবে সবগুলোর কোয়ালিটি সেফটি এনশিওর করা, এবারে রেগুলেশনটা এনশিওর করা। The organization is trying its best to fulfill the requirements of the pharmaceutical sector of the country and thereby meeting the needs of the people of the country by ensuring the safety, efficacy, and quality of medicines. এখন এখানে হয়তো ভদ্রতার খাতিরে বলা হচ্ছে ইটস ট্রাইং ইটস বেস্ট, বাট বাস্তবে আমরা জানি যে ডিজিটাল অনেক লিমিটেশন আছে, শর্টকামিংস আছে। যেমন এক নম্বরে আসবে ডিজিটাল অ্যাকচুয়ালি তাদের লোকবল কম, সায়েন্টিস্ট কম, প্র্যাকটিস ল্যাবরেটরি কম, করে স্ট্রিক্টলি যে লগুলো মেনটেন করা সেটা একটা রিলেশনশিপে আছে। সবকিছু মিলিয়ে এটাকে আমরা যতটা ফাংশনাল ভাবছি সেটা কিন্তু এরকম না, বাট আমরা থিওরিটিক্যালি পড়ছি আর কি যে ওদের রেসপন্সিবিলিটি কি। প্রথমে যে কোনো রেগুলেটরি বডি, সেটা ফার্মাসিউটিক্যালস হোক, মেডিকেল ডিভাইস হোক, আমরা বলছি যে এই ধরনের যেগুলো সরাসরি হিউম্যান বডিতে ইনভেস্ট করলো অথবা ইনস্টল করা হবে অথবা আমাদের হিউম্যান বডি যেগুলো ক্যাভিটি কন্ট্যাক্টে আসবে, এই ধরনের বিষয়ে আমাদেরকে অবশ্যই সেফটি ইনশিওর করতে হবে। Digital function hচ্ছে to ensure the quality, safety, efficacy, and usefulness of all kinds of drugs and medicines, including homeopathic, unani, ayurvedic, and herbal drugs which are produced, imported, and marketed in the country and also exported to overseas. অর্থাৎ শুধুমাত্র আমরা যে এখন মডার্ন টেকনোলজির মাধ্যমে আধুনিক যে মেডিসিনাল প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি এবং সেগুলোকে মেডিসিন আকারে বাজারজাত করা, এটা তাইও কিন্তু হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ড্রাগসের যে রেগুলেশন সেটাও কিন্তু ডিসিডিএর কাজ। কারণ হচ্ছে বাংলাদেশের যে টোটাল যে মার্কেট সিনারিও, যদিও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই বেশি ডমিনেন্ট করে, কিন্তু গ্রামে গঞ্জে এবং ইভেন শহরেও অনেকে হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ড্রাগস ইউজ করে। এখন এটা রেগুলেশন যদি না করা হয়, কারণ লার্জ পপুলেশন কিন্তু তাতে বডিতে কি যাচ্ছে সেটা কোনো কোয়ালিটি, সেফটি, এফিকেসি এনশিওর করা হবে না। ফলে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ডিজিটাল আন্ডারে, এতে যারা হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক অথবা হার্বাল ড্রাগস তৈরি করবে তাদের টোটাল রেগুলেশনটা কিন্তু ডিজিটাল দেখবে। তো দেখো এখন কিন্তু আমরা বলছি যে নর্মালি আমাদের যে ফার্মা কোম্পানিগুলো 200+ বা তাদের যে মার্কেট সেটাকে রেগুলেট করাই টাফ। সেখানে এখন হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল সবকিছু যুক্ত হচ্ছে। ফলে আমার এবং এটা সবাই স্বীকার করে যে আমাদের আসলে ডিজিটালিতে যে ধরনের লোক দরকার তার বেশিরভাগের এক ভাগও নাই। এত বড় একটা দায়িত্ব এখানে খুব স্লোলি এটা আপডেট হচ্ছে, বাট ইমপ্রুভমেন্টটা অনেক স্লো, ডেভেলপমেন্ট অনেক স্লো। So then to make essential drugs available and affordable to the common people of the country, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যখন দেশের অর্থনীতি করবো তখন আমরা দেখবো যে দেশের অর্থনীতিতে ড্রাগ পলিসিতে গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হচ্ছে বা ডিজিটালি একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট তৈরি করে সেই ড্রাগ লিস্টের মাধ্যমে সেই ড্রাগগুলো যাতে অ্যাফোর্ডেবল হয় কমন পিপলের কাছে সেটা এনশিওর করতে হবে। এক সময় এটা এসেনশিয়াল ড্রাগস অনেক কম ছিল, এখন সম্ভবত আরো বাড়ানো হয়েছে। এসেনশিয়াল ড্রাগস মানে হচ্ছে আমার পাবলিক হেলথ এনশিওর করার জন্য যে ড্রাগটা এসেনশিয়াল, যেমন ধরেন অ্যান্টিবায়োটিক, অ্যামিথিসিলিন, তারপর স্ট্রেপটোমাইসিন বা এরিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো এসেনশিয়াল ড্রাগস। এরপর সালফার ড্রাগস গুলো এসেনশিয়াল ড্রাগস, অর্থোমাজল, এরপরে হচ্ছে তোমার অ্যাসপিরিন এসেনশিয়াল ড্রাগস, হেপারিন এসেনশিয়াল ড্রাগস, তারপর ইমিউনোসাপ্রেসেন্ট
আর এগুলো নন স্টেরয়েডাল ইনফ্লেমেটরি ড্রাগস অথবা স্টেরয়েডাল ড্রাগস যেমন প্রেপিসোলন, আইসিডিং ড্রাগগুলো, ইমিউনোসাপ্রেসেন্ট, কেমোথেরাপি, ইমিগ্রেশন ড্রাগগুলো, এগুলো এগুলো সবটাই তোমার এসেনশিয়াল ড্রাগস। এরকম এসেনশিয়াল ড্রাগস একটা লিস্ট আছে আমাদের, একসময় 100টা ছিল, এখন সম্ভবত আরো বাড়ানো হয়েছে। এই এসেনশিয়াল ড্রাগসের প্রাইসিংটা আবার নিজে সরকার যে ল দিয়ে যে প্রাইসিংটা সেটার মধ্যেই রাখতে হয়। মানে এসেনশিয়াল ড্রাগসের উপর ফার্মা কোম্পানি চাইলে বেশি দাম বাড়াতে পারে না, এবং এটা হাইলি কন্ট্রোল। কারণ উদ্দেশ্য হচ্ছে এটাকে অ্যাফোর্ডেবল করা কমার কাছে। এই ক্ষেত্রে ফার্মা কোম্পানিগুলো অনেক সময় ছাড় দেয়, তারা খুব বেশি লাভ দিতে পারে না, কারণ এসেনশিয়াল ড্রাগস আন্ডারে থাকে। এটা খুব ক্রুশাল আমাদের জন্য, কারণ হচ্ছে আমাদের পিপলের যেহেতু পার ক্যাপিটাল ইনকাম খুব কম, ফলে তাকে এই মেডিসিনগুলো যদি অ্যাফোর্ড করতে না পারে, তাহলে অনেকেরই পাবলিক হেলথটা আমাদের পুরো পাবলিক হেলথটা ভেঙে পড়বে। এই কারণে এসেনশিয়াল ড্রাগস অ্যাভেলেবল করা এবং সেটা অ্যাফোর্ডেবল করা আমার কাছে এটা বিজেপির একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন। যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির কথা বললাম, একটা ইউনিট আছে চিটাগাং, আরেকটা ঢাকায়, তবে এখন সম্ভবত আরো বাড়ানো হয়েছে। কিন্তু যখন তৈরি করা হয়েছে এটা আরো কয়েক বছর আগে। এখন ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি কয়টা তোমাদের কেউ জানো? এখন স্যার দুটোই আছে, ঢাকা চিটাগং আর বরিশাল বা আদার্স কিছু ডিস্ট্রিক্টে এখনো চালু হয় নাই, বাট ল্যাবরেটরি সেটআপ চলতেছে। আরো দুই চারটা ডিস্ট্রিক্টে বিভাগীয় শহরগুলোতে চলতেছে, বাট মেইনলি এখন ঢাকা চিটাগং হয়ে গেছে। এটা প্রাথমিকভাবে প্রত্যেকটা বিভাগীয় শহরে তবে ঢাকায় কিন্তু আমাদের জনসংখ্যা সবচেয়ে বেশি। ঢাকায় যখন 4 কোটি পিপল যদি হয়, তাহলে ঢাকার জন্য সেই অনুপাতে আরো বেশি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি দরকার। তো এই যে এখন ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি করার জন্য আমাদের যে যন্ত্রপাতিগুলো দরকার, যেমন আমরা একটা ড্রাগ টেস্টিং যদি করতে চাই, আমাদের এসপিএসসি লাগবে, এমএস লাগবে, তারপরে ক্রোমাটোগ্রাফি টেকনিক লাগবে, অথবা আমাদের লেজার করতে হবে। তারপরে এরকম পুরো সেটআপের জন্য আমাদের মিনিমাম ধরো 10 থেকে 20 কোটি টাকা লাগবে। আবার আমার এখানে জনবল নিয়োগ দেওয়া, সায়েন্টিস্ট নিয়োগ দেওয়া, তাদের বেতন ভাতা, তারপর আমাকে এই অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এগুলো প্রজেক্টটা পাস করতে হবে। তো এটা মানে খুবই জরুরি হয়ে পড়ছে, কারণ মার্কেটে কিন্তু অ্যাডাল্টারেটেড ড্রাগ, ফরফাইটেড ড্রাগ, বা যেগুলো নকল ভেজাল ওষুধ, মানে মাঝে মাঝে আমরা দেখি যে আমার ম্যাজিস্ট্রেট অভিযান চালায়, অভিযান কিন্তু কম চালানো হয়, এবং অভিযান চালানোর পরে ওটা পত্রিকারও একটা দেওয়া হয় না। কারণ আমাদের সোসাইটিতে সোশ্যাল পলিটিক্যাল যে কনফ্লিক্ট, এগুলো নিয়ে বেশি যেগুলো কাজ করে ড্রাগের ব্যাপারগুলো সোসাইটিতে যখন স্টেবল কন্ডিশন থাকে, তখনই মানুষ বেটার কোয়ালিটি লাইফস্টাইল যে প্রবলেমগুলো সেগুলো করতে আসে। যখন কনফ্লিক্ট বেশি থাকে, তখন একটা নিউজগুলো বেশি থাকে। এই ব্যাপারগুলো খুব একটা দেখি না, কারণ হচ্ছে কিন্তু আমাদের এই কাজটা চলবে। আমাদের যে ল্যাবরেটরি একবারে তো আমরা কয়েকটা করতে পারবো না, তবে প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা একটা করে আমাদের আরো 2-4 করা দরকার। এটাকে প্রায়োরিটি দিতে খুব বেশি যে খরচ হবে তাও না, এটা খুব জরুরি। তবে সবচেয়ে বড় ভয়টা গভর্নমেন্ট যেটা পাচ্ছে, সেখানে এখানে গভর্নমেন্টের রিসার্চ ক্যাডার বা সায়েন্টিস্ট হিসেবে আমাদের দিতে হবে। এটা হয়তো তারা গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস আছে, এটা কথা চিন্তা করে অ্যাকচুয়ালি এগুলো হয়তো করা হচ্ছে না। তো এই যে আমরা বললাম যে আমাদের ডিজিটাল কিন্তু রেজিস্ট্রেশনের ভিত্তিতে চলবে, মানে এটা টোটালি একটা লিগ্যাল একটা অথরিটি। এখানে রেজিস্ট্রেশন হলো কি কোন আইনের ভিত্তিতে বা রুলসের ভিত্তিতে এই ব্যাপারগুলো করে। প্রথমে আমরা দেখি যে ড্রাগ অ্যাক্ট 1940, এটা ব্রিটিশ আমলে করা হয়েছে। ড্রাগ রুলস 1945 and their amendments, the drug rules 1946 and their amendments,
তার অডিয়েন্স তৈরি করে। তো এরশাদ যেহেতু সামরিক শাসক ছিল ফলে ওইটার কোনো পার্লামেন্ট কার্যকরী ছিল না এবং তখন 1982 অধ্যাদেশ আকারে এটাকে জারি করেন এবং 1982 ড্রাফট পরিস্থিতি হচ্ছে ড্রাফট অফ দ্য অর্ডিন্যান্স। পরবর্তীতে এটাকে অ্যামেন্ড করা হয় 1994 একবার অ্যামেন্ডমেন্ট করার ফলে কি করা 1994 একবার কিছুটা অ্যামেন্ডমেন্ট করা এসেনশিয়াল ড্রাফট লিস্ট আপডেট করা হয়েছে। এরপরে হচ্ছে ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006 এটাও কিন্তু অ্যাকচুয়ালি 1982 এর অ্যামেন্ডমেন্ট দেশের ড্রাগ পলিসি 2016 এখন সম্ভবত এটা আরো পরে আরেকটা অ্যামেন্ডমেন্ট আমরা করে ড্রাগ পলিসি আপডেটেড হওয়ার কথা। তো এই অর্ডিন্যান্স গুলো অ্যাকচুয়ালি কি করে সেটা যদি আমরা দেখি এতটা ছোট হয়ে গেছে। The ordinance provides for the following legislative powers and responsibilities with respect to drugs and medicines. প্রথমে অর্ডিন্যান্সের আন্ডারে অর্ডিন্যান্সগুলোতে যেটা আছে সেটা হচ্ছে কমিশন অফ দ্য কমিটি অফ এক্সপার্টস on the decision of drug control committee on consideration of registration of medicines and that or their cancellation. আমরা যেটা বলছি যে যে কোনো কারণ থেকে কোম্পানি যদি কোনো একটা ড্রাগ লঞ্চ করতে চায় সেটা প্যাটেন্টেড হোক অথবা ড্রাগ ডেভেলপমেন্ট হোক বা আইএনডি হোক তাহলে তার জন্য প্রথমে তাকে করতে হবে, লাইসেন্স নিতে হবে। কিন্তু এটা পাস করার জন্য এক্সপার্ট কমিটি থাকে যেটাকে আমরা বলছি ডিসিসি ড্রাগ কন্ট্রোল কমিটি। এখন এই কমিটিটা যে গঠন করতে হবে ওটা এক্সপার্ট ডিসিসি এটা হচ্ছে রেজিস্ট্রেশন আন্ডারে। রেজিস্ট্রেশন ছাড়া এটা কোনো লিগাল অথরিটি না। এখন এটাকে মাধ্যমে কান্ট্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে ইনফরমেশনটাকে কম্পালসারি করা হয়েছে। তাহলে ডিসিসি হচ্ছে ইম্পর্টেন্ট একটা বডি ডিজিটাল তারা হচ্ছে বিভিন্ন এক্সপার্টদের নিয়ে একটা ড্রাগ কন্ট্রোল কমিটি গঠন করে এটা সবসময় আপডেটেড হতে থাকে এবং ওদের কাজ হচ্ছে এই টোটাল মেডিসিনগুলো রেজিস্ট্রেশনটাকে রেজিস্ট্রেশন করা লাইসেন্স করা রিনিউয়াল করা এটা হচ্ছে তাদের কাজ। দেন আরেকটা কাজ হচ্ছে মানে কি যে প্রফেশন অফ প্রফেশনাল of manufacture and sale of drugs without the supervision of pharmacists. এটা আমরা আলোচনা করবো যে 1982 যে ড্রাগ অর্ডিন্যান্স ড্রাগ পলিসি তৈরি হয় সেখানে প্রথম জিএমপি ফলো করে বলা হয়েছে যে সুপারভিশন অফ ফার্মাসিস্ট ছাড়া কোনো ড্রাগ ম্যানুফ্যাকচার এবং সেল করা যাবে না। তখন থেকে ফার্মা কোম্পানিতে মিনিমাম একজন অথবা দুজন ফার্মাসিস্টকে বাধ্যতামূলক করা হয়েছে। এটার কারণে আমাদের ফার্মা সেক্টরে মানে স্কিল পার্সোনাল রিক্রুটমেন্টটা বেশি করে সম্ভব হয়েছে এবং বেকার ফার্মাসিস্টের কারণে ফার্মা সেক্টরটা একটা বৃদ্ধি পেয়েছে। সো এটা আগে কেমিস্ট ড্রাগিস্ট অথবা অন্য সাবজেক্টের লোকদেরকে দিয়ে এইসব করা যখন ফার্মাসিস্ট এরকম দুজন একজন অথবা সম্ভবত দুজন ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া পসিবল হয়েছে 1982 সেটা আস্তে আস্তে বাড়ছে। ফার্মাসিস্টরা যারা ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট অথবা মেডিকেল ফার্মাসিস্ট আমাদের এখানে নাই কারণ আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্টরা গ্রো করেছে। রেস্ট্রিকশন অন ইম্পোর্ট অফ সার্টেন ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ফিনিশড ড্রাগস এটা এই মুহূর্তে আমরা বুঝতে পারবো না তবে 1982 এর ওষুধ পলিসি ড্রাগ পলিসি কেন তৈরি হয়েছে কারণ দেখা গেছে মার্কেটে কোনো রেগুলেশনারি সুপারভিশন নাই ফলে প্রচুর নকল ভেজাল ওষুধের দৌরাত্ম্য ছিল এবং মার্কেটে এত বেশি ছিল যে কোনটা রিয়েলি আমার জন্য সেফ কোনটা চিকিৎসা সেটা বোঝানো যেত না। যেমন ধরো ইনফেক্টেড এখন আমরা কিন্তু একটা ইউজ করি না ওই সময় ইনফেক্টেড সিরাপ খুবই পপুলার ছিল যেগুলোতে অ্যালকোহল থাকতো বা যেগুলো সিম্বেথোমাইমেটিক ইউফোরিয়া তৈরি করে এই ধরনের ড্রাগ বাজার করে এসেছে কিন্তু সেগুলো কিন্তু তোমার খুব একটা থেরাপিউটিক এফিকাসি নাই উল্টো এটা অ্যাডভার্স রিঅ্যাকশন দিচ্ছে। এই ধরনের ড্রাগগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে 1982 পলিসির মাধ্যমে এবং এখনো কিন্তু অনেক তোমার অ্যাডাল্ট কানেক্টেড এবং অর্থাৎ ড্রাগগুলোকে বলেছে এটা যাতে প্রহিবিট করা যায়। Restriction on import of certain pharmaceuticals and finished drugs. ওই টাইমে অর্থাৎ 1982 ড্রাগ পলিসিতে
আসলে ওষুধ কোম্পানি তৈরি করতে পারবে সেগুলো আমরা বাইরে থেকে আমদানি একটা রেস্ট্রিকশন দেয় এবং তাতে হয়েছে যে আমাদের কোম্পানিগুলো বেশ তাদের গ্রো করতে পেরেছে। ধরো প্যারাসিটামল যদি আমরা বাইরে বাজারটা উন্নত করে দিতে আমাদের দেশের কোম্পানিগুলো এটা তৈরি করে প্রতিদিন ঢুকতে পারবে না, এই কারণে তখন একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। So restriction on import of certain pharmaceuticals and finished drugs. কিন্তু আবার যেই ড্রাগগুলো আমরা তৈরি করি আমাদের কোম্পানিগুলো তৈরি করতে পারতো না সেগুলো আবার সেগুলো এখনো আছে। যেমন রোজ ফার্মাসিউটিক্যালস অনেক ড্রাগ ইম্পোর্ট করে, কারণ আবার ওরা ডায়াবেটিক বা ইনফ্লুয়েন্সার অনেক ড্রাগ আমাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, ভ্যাকসিন অথবা অ্যান্টিবায়োটিক। Removal of under-licensing agreements, concession of license of essential drugs. এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের এই পাওয়ারটা দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশনের পাওয়ারটা দেওয়া হয়েছে বিজিবি। concession of license of essential drugs, অর্থাৎ essential drug লাইসেন্স অ্যাকচুয়ালি বিজিবি ফিক্স করে দিবে। এটা অলরেডি আলোচনা করেছি। কন্ট্রোল অফ অ্যাডভার্টাইজমেন্টস এন্ড ক্লেইমস ইন রেসপেক্ট অফ ড্রাগস, অর্থাৎ কালো কোম্পানিগুলো যে অ্যাডভার্টাইজমেন্টগুলো পাঠাবে টিভিতে বা নিউজপেপারে অথবা তার ইন্টারনেটে সেটা অবশ্যই কন্ট্রোল করতে হবে, আদারওয়াইজ এবং তার ড্রাগ সম্পর্কে সে যেটা ক্লেম করবে সেটা সাইন্টিফিক্যালি অথেন্টিক কিনা সেটাও টেস্ট করে তারপরে অনুমোদন দিতে হবে। যেমন তুমি ধরে একটা অ্যাডভার্টাইজমেন্টে ক্লেম করছো যে তোমার এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা অন্যান্য কোম্পানির চেয়ে বেস্ট, এটা তুমি ক্লেম করতে পারবে না, তোমাকে বেস্ট দিয়ে সেটা প্রমাণ দিতে হবে। প্রমাণ দেওয়া ছাড়া তুমি এটা ক্লেম করতে পারবে না, কারণ তাহলে অন্য কোম্পানির অধিকার পূর্ণ হবে। এই কারণে যে তোমার যে কোনো কোম্পানি তার যে ড্রাগের অ্যাডভার্টাইজমেন্টে যদি কোনো কিছু ক্লেম করতে চায় সেটারও অনুমোদন দিতে হবে। Implementation of GMP in the manufacturing units as recommended by WHO. Good manufacturing practice আর বর্তমানে হচ্ছে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটা অ্যাকচুয়ালি এফডিএ ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেটা আবার ও এটাকে রিকমেন্ড করছে। ফলে এটা ইমপ্লিমেন্টেশন জিএমপি ইমপ্লিমেন্টেশনটাকে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা এটা তদারকি করা, এক্সপেক্ট করা, অডিট করা এবং সেটা ইনশিওর করা, এটা হচ্ছে বিজিবির একটা মেজর ফাংশন। কারণ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস কোয়ালিটি ইনশিওর করবে প্রোডাক্টের। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সম্পর্কে তোমাদের ডেফিনেটলি আইডিয়া আছে, এটা আমরা পরে সংক্ষেপে আলোচনা করব। মানে যে কোনো ড্রাগের কোয়ালিটি এনশিওর করতে হলে আমাদের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফলো করতে হবে। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মানে হচ্ছে তোমার প্রসেস ভ্যালিডেশন করতে হবে, তারপরে ইকুইপমেন্টগুলো ভ্যালিডেট করতে হবে, একটা ক্লিন রুম টেকনোলজি এখানে থাকতে হবে, এনভায়রনমেন্ট সিস্টেম থাকতে হবে, যেখানে প্রোডাকশনটা করবে সেখানে ক্লিনলিনেস এনশিওর করতে হবে, স্টেরিলিটি বা কিছু বলে ওখানে যাতে কোনো মাইক্রোবিয়াল কন্টামিনেশন না থাকে, পার্টিকুলেট বা ডাস্ট যাতে না থাকে এটা এনশিওর করতে হবে, পার্সোনালকে ট্রেনিং দিতে হবে, এরপরে তোমার প্রসেসগুলো ভ্যালিডেটেড হতে হবে, ইনস্ট্রুমেন্টগুলো অলওয়েজ ক্যালিব্রেশন করতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের জন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকবে, সেই এসওপিটা ফলো করতে হবে। প্রত্যেকটা স্টেপের পরে তোমাকে কোয়ালিটি এনশিওর করার জন্য কিউসি টেস্টিং করতে হবে মিনিস্ট্রির বাইরেও। এরপরে তোমার ইন্টারব্যাচ বা ইন্টারব্যাচ ভেরিয়েশন আছে কিনা, ট্রায়াল এন্ড এরর যাতে না হয়, কোনো এরর যাতে না থাকে, ডিফেক্ট যাতে না থাকে সেটা আগে থেকে ডিটেক্ট করার জন্য তোমাকে কন্ট্রোল ওয়েতে কোয়ালিটি একটা কন্ট্রোল করতে হবে এবং এটাকে আমরা বলি চেঞ্জ কন্ট্রোল। এবং তোমার যে ম্যানুফ্যাকচারিং প্রসেস সেই প্রসেসে যদি একটা ফ্যাক্টরে আমরা কোনো চেঞ্জ আনি অন্যান্য ফ্যাক্টরে কোনো ইম্প্যাক্ট করে কিনা সেটা টেস্টিং করতে হবে।
formation of drug courts for trying offenses related to drugs অর্থাৎ ড্রাগ রিলেটেড যদি অফেন্স থাকে, ধরো নকল ভালো ওষুধ তৈরি করা অথবা প্লাসিবো দিয়ে দেওয়া, আসলে সেখানে কিছু নাই, এই ধরনের কোনো অভিযোগ থাকলে ড্রাগ কোর্ট ফরমেশন করা, অর্থাৎ ড্রাগ কোর্টগুলো ডিজিটাল আন্ডারে থাকবে। Formation of a National Drug Advisory Council for advising the government on matters related to essential drugs. এটা আমাদের বিদেশি ওষুধ এরপর 2006 ড্রাগ পলিসি, এরপর 2016 ড্রাগ পলিসি এবং বর্তমানে এই ইন্ডিয়ান গভর্নমেন্টের টাইমে আমাদের যে কমিশন হলো, এগুলো সবই কিন্তু একটা ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজারি কাউন্সিল ফরমেশনটাকে ইনিশিয়েট করে, যাদের কাজ হচ্ছে গভর্নমেন্টকে এসেনশিয়াল ড্রাগস এর ব্যাপারে একটা অ্যাডভাইস করা। ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজারি কাউন্সিলটাও রেজিস্ট্রেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। Formation of an appellate authority. Appellate authority ফরম্যাট থাকবে, কারণ যেহেতু নকল ভেজাল ওষুধ এবং অন্যান্য কোনো ড্রাগ রিলেটেড অফেন্সের ব্যাপারে বা ড্রাগ কোড রিলেটেড কোনো কিছু করতে হলে আমাদের লিগ্যাল ব্যাপারটা দেখতে হবে। Recognition of traditional homeopathic medicines and drugs. তাহলে এটা 1992 তে প্রথমে সেখানে একটা ক্লজে ট্রেডিশনাল হোমিওপ্যাথিক মেডিসিনকে ড্রাগ আকারে রিকগনাইজ করা হয়েছে। Recognition of penalty for manufacture and sale of adulterated spurious and restricted drugs. অর্থাৎ কেউ যদি adulterated মানে ভেজাল, spurious, নকল, restricted drugs, যেগুলো আসলে যেমন restricted drugs এর একটা এক্সাম্পল হচ্ছে ওপিয়াম অ্যানালজেসিক্স, মরফিন, কোডেইন, তারপর ন্যালোক্সোন, এগুলো কিন্তু বাইফেনোইন, এগুলো কিন্তু হাইলি রেস্ট্রিক্টেড ড্রাগস, কারণ এদের প্রচুর সাইড ইফেক্ট আছে, ইনফোরিয়া হয়, তারপরে টক্সিন ইফেক্ট আছে এবং সেটা হাইলি রেগুলেটেড ড্রাগস। এই কন্ট্রোল এবং রেগুলেটেড ড্রাগসটা যদি কেউ ম্যানুফ্যাকচার এবং সেল করে দেশে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন পেনাল্টি দেওয়া, এটা তার কাজ, এটা ডিজিডিএর দায়িত্ব। ম্যানুফ্যাকচার এন্ড সেল অফ সাবস্ট্যান্ডার্ড ড্রাগস, নকল ভেজাল ওষুধের বাইরেও আবার সাবস্ট্যান্ডার্ড ড্রাগ তুমি ম্যানুফ্যাকচার সেল করতে পারবে না, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট পেশেন্টের কাছে দেওয়া। সাবস্ট্যান্ডার্ড ড্রাগস ইন টার্মস অফ এফিকাসি, ইন টার্মস অফ পোটেন্সি, ইন টার্মস অফ পিউরিটি, ইন টার্মস অফ স্টেরিলিটি, সাবস্ট্যান্ডার্ড ড্রাগস এর কিন্তু অনেকগুলো সংজ্ঞা আছে, সেটা সাবস্ট্যান্ডার্ড মানে হচ্ছে তার কোয়ালিটির সাথে যদি কোনো কম্প্রোমাইজ করা হয় সেটাই সাবস্ট্যান্ডার্ড। Unauthorized import of drugs and raw materials, যদি ইন্ডিয়ান কাছ থেকে অথরাইজড করে ইম্পোর্ট না, তাহলে কোনো ড্রাগ এবং raw materials ইম্পোর্ট করা যাবে না। Sale of medicines at prices higher than the maximum retail price by the licensing authority. অর্থাৎ যে এমআরপি থাকবে এর চেয়ে বেশি যদি বেশি প্রাইসে যদি ড্রাগগুলো বিক্রি করা হয়, তার এগেইনস্ট পেনাল্টি দিতে পারবে। So theft of drugs from government hospitals and stores, এটাও offenses. Illegal advertisement of drugs and claims about the qualities and uses. অর্থাৎ ইলিগাল কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যাবে না। তাহলে কি কি অ্যাডভার্টাইজ করা যাবে সেটা একটা গাইডলাইন যেটিতে থাকবে, সেই গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল ড্রাগ পলিসিতে থাকবে, সেই গাইডলাইন ভিত্তিতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং এর কোনো ইলিগাল অ্যাডভার্টাইজমেন্ট যদি দেওয়া হয় তাহলে এই পেনাল্টি ইম্পোজ করতে পারবে ডিজিটালি। এগুলো হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। নেক্সট ক্লাসে আমরা এখানে র্যান্ডম ফাংশন অফ ডিজিটি অলরেডি আমরা বললাম। এলপিএফএস ফাংশন, এলপিএফএস ফাংশন প্রাইসিং অ্যাপ্রুভাল, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তোমাদের কোনো কোশ্চেন আছে? আজকে আমরা পড়েছি ডিজিটাল অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কি, ডিজিটাল ফাংশনটা কি, রেসপন্সিবিলিটি কি এবং রেজিস্ট্রেশন গুলো কি কি, প্লাস ডিজিটাল যে লেজিসলেটিভ পাওয়ার এবং রেসপন্সিবিলিটিস সেটা কি। সো নেক্সট ক্লাসে আমরা ডিসিসি কন্ট্রোল বা ড্রাগ কিভাবে রেজিস্ট্রেশন করা হয়, প্লাস প্রাইসিং কিভাবে ফিক্স করা হয়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। So any question? স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হাসনাইন বলো। স্যার আমরা গতদিন ক্লাস ওয়েবসাইট করেছি, আমরা হ্যাঁ হ্যাঁ ওটা এই জন্যই তো আজকে এখানে আমি বলে দিয়েছি আগের ক্লাসে যে টপিকস গুলো show করি। ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। সেখানে ওখানে কিন্তু আমরা রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রফেশনালের সংজ্ঞা দিয়েছি, সেটা এখানেও আছে। রেগুলেটরি অ্যাফেয়ার্স এর ফাংশন ডিমান্ডেড ফাংশন এটা পড়লেই হবে, ওখানেও হচ্ছিল। এটা আমরা এই গত ক্লাসে এটা পড়েছি। রেগুলেটরি অ্যাফেয়ার্স প্লেজ এ কি রোল ইন দ্য পারস্পরিক ইন্ডাস্ট্রি ফ্রম ড্রাগ ডেভেলপমেন্ট টু কমার্শিয়ালাইজেশন। এই জন্য এটা আমি আর এখানে অ্যাড করিনি। সো ওই যে দুটা লিঙ্ক দিয়েছে সেটা এখানে। ওকে, সো এটা পড়তে হবে। স্যার পুরো আর্টিকেলটা পড়তে হবে তার জন্য। ওটাতে আমি তোমাদের শেয়ার করেছি। আচ্ছা আমি তাহলে ওই যে মানুষকে পাঠিয়ে দিব এটা শোনো। আচ্ছা স্যার একটা চ্যাপ্টারই পড়বে। হ্যাঁ হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটাতে এখনো শেষ হয় না, আমাদের রেজিস্ট্রেশন গুলো আমরা আলোচনা করবো। এটি ড্রাগ পলিসি 2016 আর লেটেস্ট এগুলো এই ড্রাগ পলিসি গুলো আমরা আলোচনা করবো। এই প্রথম চ্যাপ্টারটা একটু বড়। আচ্ছা স্যার তাই মনে হচ্ছে। প্রথম চ্যাপ্টারটা একটু বড়, টপিকস মানে চ্যাপ্টার একটা হলে টপিকস অনেক বেশি। তো আমরা আমার ধারণা যেহেতু লগুলো অত জটিল না এবং অনেকগুলো ইমপ্রুভমেন্ট বা অ্যামেন্ডমেন্ট ফলে এটা খুব একটা জটিল কমপ্লেক্স হবে না আশা করি। ওকে, ঠিক আছে তাহলে এই মানব তুমি এখানে তো 28 জন 27 জন জয়েন করছে, সবার কিভাবে নিব? স্যার আমি অ্যাটেন্ডেন্স কালেক্ট করে স্যার আপনাকে আমি হোয়াটসঅ্যাপ মেল করে দেবো, পরে ক্লাসে দিয়ে দেবো স্যার। আচ্ছা নেক্সট ক্লাস দিলেই হবে। ওকে আর মানব তোমাকে আমি আজকে যে পারফরমেন্স স্লাইড প্লাস আগের যে দুইটা লিঙ্ক সেটা দিয়ে দিব মেইলে, তুমি সবার সাথে শেয়ার করো। ওকে তাহলে আচ্ছা আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।